একটা ছেলে, মানে ওর ডান হাতটা কেটে ফেলা হয়েছে। আমি একদমই যখন ছোট তখন ট্রাক ড্রাইভার হতে চেয়েছিলাম। আচ্ছা। মডেলিং, অ্যাক্টিং আসলে ওই যে যেহেতু বললাম নাট্যকলায় পড়ার আমার খুব স্বপ্ন ছিল। আমি ছোটবেলা থেকেই হচ্ছে মানে অ্যাক্টিং করার খুব আশা ছিল। একজন ভালো উপস্থাপক হওয়ার ক্ষেত্রে কোন গুণটা নিজের ভিতরে থাকা জরুরি? আমার কাছে সবার আগে মনে হয় পরিবার। যখন জবলেস কোনো বেকার ছেলে থাকে তখন তার জন্য আসলে ওই সময়টা অনেক কঠিন। তাদের হাতে দিঘির ঘাটে বসে দেখতে ভালো লাগে। আমার বাসার পাশে খুব বড় একটা দিঘি আছে। আমার জীবনের সবচেয়ে বড় অনুপ্রেরণা আমার বাবা। অনেকগুলো স্মরণীয় ঘটনাই আছে লাইভ নিয়ে, তবে সব থেকে বেশি মানে স্মরণীয় ঘটনা আমার যেটা বলতে চাই সেটা হচ্ছে যে প্রিয় দর্শক, আজ আমাদের বৈঠকখানায় যিনি বসেছেন তিনি একজন সাংবাদিক, উপস্থাপক, মডেল, অভিনেতা এবং লেখক। আজ আমাদের সাথে আছেন শোবিজ জগতের একজন পরিচিত মুখ। হ্যাঁ দর্শক, আজ আমাদের সাথে আছেন হাসনাত জোবায়ের। ভাইয়া, আপনাকে আমাদের বৈঠকখানায় স্বাগতম। প্রথমে জানতে চাই কেমন আছেন আপনি? আমি ভালো আছি। আপনি কেমন আছেন? আমিও ভালো আছি। আচ্ছা, আপনার ছোটবেলাটা কেমন ছিল এবং ক্যারিয়ারের শুরুটা কিভাবে হয়েছিল? উম, আমার আসলে ছোটবেলাটা কেটেছে টাঙ্গাইলের মধুপুরে। আচ্ছা। একদম শালবনে বেষ্টিত একটা গ্রামে আমার জন্ম, আমার বেড়ে ওঠা। আমার স্কুল, বিশেষ করে প্রাইমারি স্কুল, হাই স্কুল আমার গ্রামেই ছিল। আমি সেখান থেকে এসএসসি কমপ্লিট করে 2012 সালের দিকে হচ্ছে ঢাকায় চলে আসি। এসে ঢাকা কমার্স কলেজে ভর্তি হই এবং তারপরে হচ্ছে ঢাকা কমার্স কলেজ থেকে আমার ইন্টারমিডিয়েট শেষ করে আমি অ্যাডমিশনের জন্য ট্রাই করি। আমার আসলে ছোটবেলা থেকে স্বপ্ন ছিল নাট্যকলায় পড়ার। আমি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, ঢাকা বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, রাজশাহী বিশ্ববিদ্যালয়, জগন্নাথ বিশ্ববিদ্যালয়, প্রত্যেকটা বিশ্ববিদ্যালয়ে নাট্যকলায় হচ্ছে পরীক্ষা দিয়েছি এবং আমার জাহাঙ্গীরনগরে আমি হচ্ছে 42তম হয়েছিলাম রিটেন ভাইভা দিয়ে, কিন্তু সেখানে অল্পের জন্য আমার পড়ার সুযোগ হয়নি, কারণ সেখানে সিট থাকে মাত্র 30টার মতো। সো সর্বোচ্চ 32 পর্যন্ত তারা নেয় আর কি। তো এরপরে যখন মানে জাহাঙ্গীরনগরে ভর্তি হতে পারলাম না, ইভেন ইভেন মানে আরও কোনো জায়গায় চান্স হলো না, নাট্যকলা পড়ার সুযোগ হলো না, তখন আমি একটু খুবই আপসেট ছিলাম যে আসলে কী করবো, কী করা যায়। তখন আমি ডিসাইড করি যে আসলে আমি মিডিয়া রিলেটেড কোনো সাবজেক্টেই পড়বো। তখন হচ্ছে আমি চলে যাই হচ্ছে ইন্ডিয়াতে এবং ভারতের সিমলা বিশ্ববিদ্যালয় থেকে হচ্ছে আমার গ্র্যাজুয়েশন কমপ্লিট করি জার্নালিজম মিডিয়া স্টাডিজে। এবং সেখান থেকে 2018 সালে হচ্ছে আমি ঢাকায় চলে আসি, এসে হচ্ছে একটা রেডিওতে জয়েন করি। জয়েন করার পরে হচ্ছে তখন থেকেই তো কাজ করছি টুকটাক। আমার শুরুটা রেডিও দিয়ে এবং এরপরে হচ্ছে আমি একটা অনলাইন পত্রিকাতে ছিলাম, সেখানে বিনোদন সাংবাদিক হিসেবে কাজ করি। আর রেডিওতে ছিলাম হচ্ছে অ্যাসিস্ট্যান্ট প্রডিউসার এবং আউটডোর ব্রডকাস্টার হিসেবে কাজ করেছি। আর ওখানে একটা শো হতো, একটা ট্রাক ড্রাইভারদের হচ্ছে ইন্টারভিউ করতে হতো, সেটা আমি করতাম আর কি। মাঝে মধ্যে টুকটাক যখন আর্জেরা না থাকতো, যেহেতু আমি প্রডিউসার ছিলাম সেহেতু আমার দায়িত্ব ছিল হচ্ছে মানে শোটাকে নামানো। সো সেটা করতাম, মাঝে মধ্যে নিউজ পড়তাম ওখানে। তো এইভাবে টুকটাক শুরু। এরপরে যখন অনলাইন পত্রিকায় কাজ করলাম সেখান থেকেও আসলে যেহেতু বিনোদন সাংবাদিকতা করতাম সেহেতু আসলে বিনোদন অঙ্গন নিয়েই কাজ করাটা সেখান থেকে শুরু। এবং আমি সেখানে কাজ করেছি করোনার আগ পর্যন্ত। যখন করোনা শুরু হয় তখন হচ্ছে আমি বাড়ি চলে যাই, গ্রামে চলে যাই। যখন আমি একটু সিক ছিলাম আমার পার্সোনাল লাইফ নিয়ে, আমার শারীরিক অসুস্থতা নিয়ে আমি একটু খুবই ডিপ্রেশনের মধ্যে ছিলাম। তো সব কিছু মিলে তখন আমি ডক্টরের পরামর্শে মানে ঢাকার বাইরে চলে যাই, বাড়ি চলে যাই, গ্রামে চলে যাই। এরপরে শুরু হলো করোনা। করোনা পুরো সময়টা বাড়িতেই ছিলাম। ওখানে হচ্ছে 2021 সালে হচ্ছে একটা রেস্টুরেন্ট বিজনেস শুরু করি আর কি। আমার রেস্টুরেন্ট বিজনেসটা খুব ভালো চলছিল। তো তখন হচ্ছে যে আমার আবার মাথায় ভূত চাপলো যে আমি মাস্টার্স করার জন্য হচ্ছে লন্ডন চলে যাব। তো লন্ডন যাওয়ার জন্য আমার মোটামুটি সব প্রিপারেশন হয়ে গেছিলো, ইউনিভার্সিটি অ্যাডমিশন হয়ে গিয়েছিলো ইউনিভার্সিটি অফ হার্টফোর্ডশায়ারে, কিন্তু কিছু কারণের পরবর্তীতে আর যাওয়া হয়নি। এরপর থেকে হচ্ছে 2022 সাল থেকে টেলিভিশনে কাজ করছি, বেসরকারি টেলিভিশনে সাংবাদিকতা করছি, উপস্থাপনা করছি, এই তো। আর মডেলিং, অ্যাক্টিং আসলে ওই যে যেহেতু বললাম নাট্যকলায় পড়ার আমার খুব স্বপ্ন ছিল। আমি ছোটোবেলা থেকেই হচ্ছে মানে অ্যাক্টিং করার খুব আশা ছিল। সেই জায়গা থেকেই আমি আসলে গ্রাম থেকে ঢাকায় চলে আসি।
কলেজ শেষ করে মানে স্কুল শেষ করে কলেজে ভর্তি হই ঢাকাতে। এটার একটা কারণ ছিল যে আমার কাছে মনে হয়েছিল যে ঢাকায় থাকলে হয়তো বা হচ্ছে যে আমি মানে মিডিয়াতে কাজ করাটা আমার জন্য অনেক ইজিয়ার হবে। কারণ আমাদের গ্রামে সাধারণত ছেলেরা এসএসসি পাশ করার পর সর্বোচ্চ ময়মনসিংহ শহরে কিংবা টাঙ্গাইল শহরে বা মধুপুর মানে উপজেলা শহরে বা জামালপুর শহরে সেই জায়গাগুলোতে কলেজে ভর্তি হয়, কিন্তু সেই জায়গা থেকে আমি ডিরেক্ট ঢাকায় চলে আসি শুধুমাত্র মিডিয়াতে কাজ করবো বলে। এই তো কাজ করছি টুকটাক, সাংবাদিকতার পাশাপাশি উপস্থাপনার পাশাপাশি মাঝে মধ্যে অ্যাক্টিং করছি, মডেলিং করছি, টুকটাক লেখালেখি করছি। সাংবাদিকতা, উপস্থাপনা, মডেলিং এবং অভিনয়, চারটির ক্ষেত্রে আপনার প্রথম ভালোবাসা কোনটি? আমার প্রথম ভালোবাসা যদি বলেন তাহলে আমি বলবো যে হচ্ছে মানে অ্যাক্টিং আমার প্রথম ভালোবাসা। আচ্ছা আচ্ছা। আর আমার প্রথম চাওয়া, প্রথম যদি বলেন সম্মানের জায়গা, প্রথম যদি আমার মানে প্রধান কাজের জায়গা যদি হোক সেটা হবে সাংবাদিকতা। কারণ আমার আসলে শুরুটা বা ক্যারিয়ারটাই শুরু হচ্ছে সাংবাদিকতা দিয়ে। সো প্রথম ভালোবাসা হচ্ছে মানে অভিনয়, এবং প্রথম বা প্রধান কাজ হচ্ছে আমার সাংবাদিকতা। ছোটবেলায় কি হতে চেয়েছিলেন? এটা একটা খুবই মানে আমার কাছে মনে হয় যে একটা ফানি ব্যাপার। কারণ ছোটবেলায় আসলে না এক এক সময় এক এক রকম কিছু হতে চাইতাম। ধরেন আমি একদমই যখন ছোট তখন ট্রাক ড্রাইভার হতে চেয়েছিলাম। আচ্ছা আচ্ছা। ট্রাক ড্রাইভার হতে চেয়েছিলাম এই কারণে, আমরা যখন ছোট ছিলাম তখন গ্রামে হচ্ছে ট্রাক খুব কম যাইতো, বা বাস বা কার এটা খুব একটা দেখা যেত না। তো এরকম হতো যে সড়কে যখন ট্রাক যাচ্ছে বা ট্রাকে যখন শব্দ পেতাম বা গাড়ির কোনো শব্দ পেতাম, আমরা মানে ঘর থেকে কিংবা হচ্ছে উঠান থেকে বাইরে চলে আসতাম বা সড়কের কাছাকাছি চলে আসতাম ট্রাকটাকে দেখার জন্য। আচ্ছা। এটা তো আসলে ছোটবেলায় কিছু ফ্যাসিনেশন থাকে না, ছোটবেলায় কিছু ভালো লাগা থাকে এরকম কিছু আর কি। সো যখন ওই ট্রাক দেখতাম তখন মতো আরে ট্রাক কেমনে চালায়, এত বড় একটা জিনিস কেমনে চালায়। সো ওইটা দেখে হচ্ছে আমার মানে ট্রাক চালানোর খুব স্বপ্ন ছিল আর ট্রাক চালানোর খুব ইচ্ছে ছিল। এরকম হতো যে আমি মানে কাল্পনিকভাবে হচ্ছে ট্রাক চালাইতাম। মানে দেখা যাচ্ছে এক বাড়ি থেকে আরেক বাড়ি যাচ্ছি, মানে থাকে না যে ছোটবেলায় অনেক সময় আমরা করতে করতে যাই এরকম। সো এরকম হচ্ছে যে ট্রাক চালিয়ে চালিয়ে যেতাম আর কি এরকম। সো একসময় ট্রাক ড্রাইভার হতে ইচ্ছা করলো। আবার যখন একটু বড় হলাম তখন এলাকায় যখন ইসলামী সভাগুলো হতো বা সম্মেলন যেটা হয় ধর্মসভা, ওটা দেখে মনে হতো এখানে বক্তারা কি সুন্দর করে কথা বলে। আমার তখন মাওলানা হওয়ার খুব ইচ্ছে ছিল বা ইসলামিক বক্তা হওয়ার খুব ইচ্ছে ছিল। আবার যখন একটু বড় হলাম তখন যখন সিনেমা দেখতাম শুক্রবার, তখন শুক্রবার বৃহস্পতিবার সিনেমা হয়তো। তো পুরো আমাদের বাড়িতে একটা টিভি ছিল, আশেপাশের মানে 4-5টা বাড়ির মানুষজন সবাই এসে আমাদের বাড়িতে আমাদের ঘরে বসে টিভি দেখতো। তখন হচ্ছে যে টিভিতে দেখতাম যে নায়ক নায়িকারা কীভাবে অভিনয় করে, এটা দেখে খুব ইমপ্রেস হইতাম, খুব ভালো লাগতো। তখন মনে হতো যে না মানে অভিনেতা হওয়া দরকার, নায়ক হওয়া দরকার। সো ওই তখন থেকে আসলে স্বপ্ন বোনা। আপনার সবচেয়ে স্মরণীয় রিপোর্ট কোনটি? আমি যেহেতু 2018 সাল থেকে সাংবাদিকতা করছি, সেই জায়গা থেকে আসলে অনেক ধরনের রিপোর্টই আমি করা হয়েছে, বিশেষ করে টেলিভিশনে কাজ করার পরে নানা রকমের টপিক নিয়ে নানা রকম বিষয় নিয়ে কাজ করা হয়েছে। তার মধ্যে মানে আমার কাছে আমার জীবনের সব থেকে স্মরণীয় রিপোর্ট হয়ে থাকবে একটা রিপোর্ট। এটা হচ্ছে গত 2024 সালের 5ই আগস্টের পরে যখন আমাদের দেশে একটা গণ অভ্যুত্থান হলো, তখন গণ অভ্যুত্থানের সময় আমি বেশ কিছু রিপোর্ট করেছি। যেমন বিশেষ করে যখন আমাদের মিডিয়া অঙ্গনের মানুষরা যখন ছাত্র জনতার পক্ষে অবস্থান নিল, তারা যখন সংসদ ভবনের সামনে বা ফার্ম গেটে যখন তারা মিছিল করছিল, তারা যখন ধানমন্ডিতে, তারপরে হচ্ছে রবীন্দ্র সরোবরে, টিএসসিতে, এই প্রত্যেকটা ইভেন্ট আমি কভার করেছি। প্রত্যেকটা সময় আমি ছাত্র আন্দোলনের সময় পুরোটা সময় হচ্ছে আমি নিউজ করেছি, মাঠে থেকেছি, আমি একদম কাছ থেকে দেখেছি আসলে সড়কের আন্দোলনগুলো কেমন মানে হয়েছে। সো সেই জায়গা থেকে মানে এটা একটা স্মরণীয় ব্যাপার। এবং সব থেকে বেশি যদি স্মরণীয় বলতে চাই তাহলে আমার জীবনের একটা রিপোর্ট আমার মনে আছে, সেটা হচ্ছে যে সেই 5ই আগস্টের পরে আমি একটা স্টোরি করেছিলাম। স্টোরিটার টপিক ছিল যে হাসপাতালের বিছানায় শুয়ে এই বিজয়ের আনন্দটা কেমন উপভোগ করছে জুলাই যোদ্ধারা বা জুলাই আহতরা যারা ছিল। তো আমি এই রিপোর্টটা করার জন্য হচ্ছে রাজধানীর যে আমাদের অর্থোপেডিক্স হসপিটাল আছে বা নিটোর যেটা বলি, বা অনেকে আমরা পঙ্গু হাসপাতাল বলে থাকি, আমি আসলে পঙ্গু হাসপাতাল বলতে চাই না। তো ওখানে আমি গেলাম যারা ছাত্র আন্দোলনের সময় বা 24শে আন্দোলনে আহত হয়েছে এরকম মানুষদেরকে দেখার জন্য এবং তাদের কথা শোনার জন্য। তো না ওখানে গিয়ে না আমি বিস্মিত হয়ে গিয়েছিলাম এই কারণে
ওখানে গিয়ে দেখছি মানে কারো হাতে গুলি লেগেছে, কারো পায়ে গুলি লেগেছে, কারো শরীর কেটে গিয়েছে, ভেঙে গিয়েছে দৌড়াতে গিয়ে, পুলিশের দৌড়ানি খেয়ে। তো ওই সময় আমি একটা লোকের ইন্টারভিউ নিচ্ছিলাম, তখন পাশ থেকে একটা মহিলা এসে আমাকে বলতেছিল, বাবা বাবা এদিকে আসো, আমার ছেলেটাকে একটু দেখে যাও। তো আমি সাথে সাথে গেলাম, আমি মহিলাটাকে ফলো করে গেলাম, গিয়ে যেটা দেখলাম মানে এটা বলতে গেলে না আমার এখনো গুজবাম হয়। একটা ছেলে মানে ওর ডান হাতটা কেটে ফেলা হয়েছে, এখান থেকে কেটে ফেলা হয়েছে, কারণ এখানে গুলি লাগছিল, যেখানে পুরো হাতটা কেটে ফেলতে হয়েছে। ছেলেটা মাদ্রাসায় পড়তো, বাবা নাই, মা আর ছেলেটা আর কি। তো তখন মাটা কান্না করে বলতেছিল যে আমার ছেলেটার ভবিষ্যৎটা শেষ, অন্ধকার। মানে একটা হাত না থাকলে একটা মানুষের স্বাভাবিকভাবেই মানে কিছু করতে পারবে না। ছেলেটা মানে লিখতে পারবে না, সে যেহেতু মাদ্রাসায় পড়তো, কাজ করতে পারবে না, কারণ সে মাদ্রাসায় পড়তো পাশাপাশি চাকরি করতো, মাকে নিয়ে মানে একটা ছোট্ট একটা ঘর নিয়ে ঢাকায় থাকতো। সেই জায়গা থেকে সে ছাত্র আন্দোলনে যুক্ত হয়েছিল এবং তার গুলি লেগে এবং হাতটা কেটে ফেলতে হয়। সো ওই দৃশ্যটা না আমি নিতে পারি না। আমার মনে হচ্ছে আমি যখন বক্স পপ নিচ্ছিলাম, আমাদের টেলিভিশন ভাষায় বক্স পপ একটা শব্দ আছে, আমি যখন বক্স পপ নিচ্ছিলাম তখন আমি কান্না করে দিয়েছিলাম ফ্রেমের মধ্যেই। কারণ একটা মানুষ, জলজন্ত মানুষ, যে কালকে তার হাতটা ছিল আজকে তার হাতটা নাই, এটা আসলে আমরা যখন চিন্তা করি না তখন আসলে আমার ব্যক্তিগতভাবে মনে হয় যে মানে এটা আসলে মেনে নেওয়া যায় না। একটা মানুষের হাত না থাকা, একটা অঙ্গ না থাকা, এই সারা জীবনই কষ্টটা বয়ে বেড়াতে হবে। সো আমার কাছে মনে হয় যে এটা আমার জীবনে স্মরণীয় একটা রিপোর্ট হয়ে থাকবে। মাঠ পর্যায়ে কাজ করতে গিয়ে কোনো ঝুঁকিপূর্ণ ঘটনার অভিজ্ঞতা আছে কি? সে তো হয় প্রায় সময়, আমরা যখন বিশেষ করে এটা আসলে সাধারণত যারা ক্রাইম রিপোর্ট করে তারা এটা বেশি ফেস করে। রিসেন্ট সময় আমি একটা রিপোর্ট করছি, ওটা এখন অন প্রসেস আছে। সো ওইটা করতে গিয়ে আমরা একটু হামলার শিকার হয়েছি। এটা একটা ক্রাইমের রিপোর্ট, একটা ইনভেস্টিগেশন ছিল। আমি এবং আমার ক্যামেরা পার্সন যিনি ছিলেন, ড্রাইভার ছিল, সো আমরা একটু হামলার শিকার হই। পরবর্তীতে আমরা নিকটস্থ পুলিশ যারা ছিলেন বা থানায় যোগাযোগ করি, তারা আমাদেরকে সহযোগিতা করে। সো সাংবাদিকতা করতে গেলে অনেক সময় এরকম একটু অপ্রীতিকর সিচুয়েশনের মধ্যে পড়তে হয়, এটা স্বাভাবিক। আপনি এখন পর্যন্ত কোন কোন সেলিব্রিটির ইন্টারভিউ নিয়েছেন? আমি আসলে এখন পর্যন্ত অনেক সেলিব্রিটি, বিশেষ করে বাংলাদেশের মধ্যেই 80% সেলিব্রিটি আমি ইন্টারভিউ করে ফেলেছি, 20% এখনো বাকি আছে। বিশেষ করে আমার জীবনে একটা স্বপ্ন ছিল দুজন মানুষের ইন্টারভিউ করার, সেটা হচ্ছে আমার প্রিয় অভিনেতা এবং আমার প্রিয় সঙ্গীত শিল্পী দুজন মানুষ। তারা যদি আমাদের দেশের মানুষ সবাই প্রিয়, কিন্তু থাকে না যে একটা, আমরা তো আমাদের দেশের সেলিব্রিটিদের সবসময় ইন্টারভিউ করতে পারি, কিন্তু আমাদের দেশের বাইরের যে মানুষগুলো তাদের ইন্টারভিউ কিন্তু আমরা সচরাচর করতে পারি না আসলে। তো আমার প্রিয় অভিনেতা হচ্ছে পরমব্রত, যিনি কলকাতার আমাদের সকলের প্রিয় অভিনেতা, এবং সঙ্গীত শিল্পী অনুপম রয়। সো এই দুজন মানুষের ইন্টারভিউ করার আমার খুব স্বপ্ন ছিল এবং আমি সেটা করতে পেরেছি, এটা আমার জন্য একটা ভালো লাগা। আর একটা মানুষের ইন্টারভিউ করার আমার খুব স্বপ্ন আছে এখন পর্যন্ত, জানি না ইন ফিউচার এই স্বপ্নটা পূর্ণ হবে কিনা। সেটি হচ্ছে পাকিস্তানের সঙ্গীত শিল্পী আতিফ আসলামের ইন্টারভিউ করতে চাই। আতিফ আসলাম আমার ভীষণ 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 পছন্দের একজন সঙ্গীত শিল্পী। তার গান শুনতে শুনতে ছোটবেলা তার কেটেছে, আমাদের বড় হয়েছে, ইনফ্যাক্ট এখনো শুনি। আমি এখনো ঘুমাতে ঘুমাতে ঘুমানোর আগে আতিফ আসলাম বা অনুপম রয়ের গান ছেড়ে শুনতে শুনতে তারপরে ঘুমাই। আমাদের দেশীয় গানও শুনি, আমাদের দেশের অনেক সঙ্গীত শিল্পীর গান আমার ভীষণ পছন্দের। আমরা চাই আপনার স্বপ্ন পূরণ হোক। আপনার কি মনে হয় একজন ভালো উপস্থাপক হওয়ার ক্ষেত্রে কোন গুণটা নিজের ভিতরে থাকা জরুরি? আসলে উপস্থাপনাটা না এখন আসলে বিভিন্ন রকম হয়ে থাকে। আমরা কিছু ফর্মাল উপস্থাপনা দেখি, কিছু ইনফর্মাল উপস্থাপনা দেখি। তো এটা আসলে ডিপেন্ড করে যে আপনি আসলে কোন ধরনের উপস্থাপনা করবেন। যদি ফর্মাল উপস্থাপনা আপনি করেন সেক্ষেত্রে আসলে প্রনাউন্সিয়েশন বা উচ্চারণ, বাচনভঙ্গি, তারপরে কথা বলার ধরন, কিংবা প্রশ্ন করার যে অ্যাবিলিটি, সেটা আসলে থাকতে হয়। যেমন আমার উপস্থাপনাগুলো হয় বিশেষ করে আমার কোনো স্ক্রিপ্ট থাকে না, আমার কোনো অটোকিউ থাকে না। নর্মালি অনেকেই উপস্থাপনা করে স্ক্রিপ্টের মাধ্যমে বা অটোকিউর মাধ্যমে। আমার কোনো অটোকিউ লাগে না, কোনো স্ক্রিপ্ট লাগে না। আমি
আমার জীবনের সর্বোচ্চ ইন্টারভিউ করেছি 1 ঘন্টা 47 মিনিট আমাদের প্রিয় সঙ্গীত শিল্পী ন্যান্সি আপুর, এবং 1 ঘন্টা 47 মিনিট আমি ইন্টারভিউ করেছি উইদাউট এনি স্ক্রিপ্ট, উইদাউট এনি আচ্ছা আচ্ছা মানে আচ্ছা প্রিপারেশন। আচ্ছা। আপনি যেহেতু টেলিভিশন লাইভ সম্প্রচারে যুক্ত ছিলেন, এমন কোনো স্মরণীয় ঘটনা শেয়ার করা যায় কিনা? অনেকগুলো স্মরণীয় ঘটনাই আছে লাইভ নিয়ে, তবে সব থেকে বেশি মানে স্মরণীয় ঘটনা আমার যেটা বলতে চাই সেটা হচ্ছে যে আমাদের বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমান যিনি যখন দেশে আসেন, ওই দিন হচ্ছে আমার অ্যাসাইনমেন্ট থাকে হচ্ছে খিলক্ষেত এরিয়াতে। তো তখন হচ্ছে যে আমার ওখান থেকে মানে লাইভ হয় আর কি। সো আমি প্রথমে সকাল না ভোর 4টার দিকে মনে হয় একটা লাইভ দিই, তারপরে সকাল 7টার দিকে একটা লাইভ দিই। এরপর হচ্ছে আমার কোনো কারণে ফিট কানেক্ট হচ্ছিল না, আমাদের মানে লাইভ হওয়ার জন্য যে ফিটটা সেটা কানেক্ট হচ্ছিল না। আচ্ছা তো ওই সময়টাতে আমি আবার ওয়াশরুমে যাই। ওয়াশরুম থেকে আসার পরে হচ্ছে আমি মানে জাস্ট আমি অনেক মানুষ, তো রাস্তার চারদিকে অনেক মানুষ, আমার সামনে হচ্ছে রোডের যে ডিভাইডার সেটার উপর দিয়ে মানুষ দাঁড়িয়ে আছে। তো আমি এসে পৌঁছাতে পৌঁছাতে তারেক রহমানের যে গাড়ি ভোর ছিল সেটা ক্রস করে চলে গিয়েছে। আচ্ছা আচ্ছা তো আমি তারেক রহমানকে দেখার সুযোগ পাই। তখন আমার এখানে একটা আফসোস হচ্ছিল যে সেই ভোর থেকে, তখন কিন্তু অনেক ঠান্ডা, অনেক শীত, 25 ডিসেম্বর যখন, যে শীতের মধ্যে সকাল থেকে আমরা সেই ভোর থেকে মাঝরাত থেকে দাঁড়িয়ে আছি তাকে একটু দেখবো বলে, দেখার সুযোগটা হইলো না। খুব আফসোস কাজ করতেছিল। পরের দিন বা সম্ভবত 2 দিন পরে হঠাৎ করে আমার অ্যাসাইনমেন্ট পরে হচ্ছে তারেক রহমান হচ্ছেন সাভারের স্মৃতিসৌধতে যাবেন শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে। তো সেদিন আমার মানে মানে লাইভ হয় আর কি, লাইভে অ্যাসাইনমেন্ট থাকে। তখন হচ্ছে যে আমার ডিউটিটা ছিল হচ্ছে তারেক রহমান যখন জিয়া উদ্যান থেকে বের হবেন, সেখান থেকে একদম সাভার পর্যন্ত হচ্ছে আমার মানে লাইভ করতে হবে। তো আমি ভাবছি যে ওইটুকু রাস্তার কত, হয়তো বা নর্মালি তো লাগে 1 ঘন্টা বা 40 মিনিট, হয়তো 1.5 ঘন্টা লাগবে। কিন্তু সেটা ছিল একটা অন্যরকম অনুভূতি, অন্যরকম অভিজ্ঞতা। কারণ রাস্তার পাশে এত মানুষ ছিল, সেই মানুষদেরকে হচ্ছে মানে সবার সাথে হাই হ্যালো করে কমিউনিকেশন করে তারেক রহমানের পৌঁছাতে পৌঁছাতে প্রায় 6 ঘন্টা সময় লেগে গিয়েছিল। এবং এই 6 ঘন্টা আমি প্রায় নন স্টপ লাইভে ছিলাম। আমার মনে আছে বোধহয় আমরা টানা 4 ঘন্টার মতো লাইভ করেছি। সো এরকম হচ্ছে যে ক্যামেরা চেঞ্জ করতেছি বারবার, তারপরে হচ্ছে ব্যাটারি চেঞ্জ করছি। টানা বলতে মানে ওই ক্যামেরার ব্যাটারি চেঞ্জ করতে যে সময়টুকু লেগেছে সেটুকু বাদ দিয়ে আর কি। সো সেখানে মানে একটা লম্বা সময় লাইভে থাকতে হয়েছে আমাকে। আর তখন রাস্তার চারপাশে অনেক মানুষ, সেই মানুষগুলোকে দেখছিলাম, মানুষের তারেক রহমানকে দেখে, তারেক রহমানকে পেয়ে তাদের যে উচ্ছ্বাস সেগুলো দেখছিলাম। সো এটা একটা অন্যরকম অভিজ্ঞতা ছিল আমার জন্য। আপনার অভিনয়ে আসার গল্পটা শুনতে চাই। অভিনয়ে আসার গল্পটা আসলে মানে আমি আসলে মানে আদৌ অভিনেতা নিজেকে পরিচয় দিতে পারবো কিনা জানি না। আমি আসলে সেভাবে কাজ করা হয় নাই। আমি এখন পর্যন্ত ছোট ছোট কিছু কাজ করেছি, কিছু শর্ট ফিল্মে আমি কাজ করেছি। এখন পর্যন্ত আমার 6টা শর্ট ফিল্ম করা হয়েছে, 7টা আরেকটা শুটিং চলছে, মানে শুটিং শেষ, ডাবিং শেষ করলাম। অভিনেতা হওয়ার আসলে যে বললাম যে যেহেতু আমার ছোটোবেলা থেকে স্বপ্ন ছিল যে অভিনেতা হওয়ার, সেই কারণে আসলে অভিনয়ের প্রতি আমার ভালো লাগাটা অনেক আগে থেকেই। সো আমি মঞ্চে অভিনয় করি হচ্ছে আমি যখন কলেজে পড়ি, ঢাকা কমার্স কলেজে পড়ি, তখন কলেজের যে নাট্য ক্লাব ছিল সেখানে একদম ডে 1 থেকে আমি জয়েন করি, এবং কলেজের নাট্য ক্লাবের হয়ে আমি বেশ কয়েকটা নাটক মঞ্চায়ন করেছি। এরপরে ক্যামেরার সামনে কাজ করছি হচ্ছে 2022 থেকে, টুকটাক কিছু কাজ করছি, কিছু ওবিসি করেছি, টিভিসি করেছি, খুবই কম কাজ করেছি। এইভাবে চলতেছে আর কি। আসলে সাংবাদিকতা করলে বা চাকরি করলে অভিনয়টা আসলে পুরোপুরিভাবে সময় দেওয়া যায় না। চাকরির পাশাপাশি সাংবাদিকতার পাশাপাশি যতটুকু সময় পাচ্ছি অভিনয় করছি। প্রিয় চরিত্র কোনটা? আমার প্রিয় চরিত্র হচ্ছে, আমি গোয়েন্দা কাহিনী খুব পছন্দ করি। আমার ফেলুদা মোটামুটি সব পড়া শেষ, আমার ব্যোমকেশ বক্সী মোটামুটি সব পড়া শেষ, কৃতি রায় পড়া শেষ, অর্জুন পড়া শেষ, আর শার্লক হোমস আমি মোটামুটি 10-12টা পড়ে ফেলেছি। সো আমার পছন্দের চরিত্র হচ্ছে গোয়েন্দা চরিত্র। আমি যদি কখনো সুযোগ পাই আমি কোনো গোয়েন্দা চরিত্র অভিনয় করতে চাই, সেটা শার্লক হোমস হোক, ব্যোমকেশ বক্সী হোক, কিংবা ফেলুদা হোক। ব্যস্ততার মাঝে আপনি নিজেকে কিভাবে সময় দেন? আমি আসলে সত্যি বলতে অনেক ব্যস্ত থাকি, যেহেতু আমি মানে টেলিভিশনে কাজ করি, পাশাপাশি নিজেও কিছু ফ্রিল্যান্স কাজ করার চেষ্টা করছি।
সেই জায়গা থেকে আসলে যতটুকু সময় পাই নিজেকেই সময় দিই। আমি একটু ঘুরতে পছন্দ করি, বিশেষ করে আচ্ছা, রাতে আচ্ছা। রাতে রাতে ঘুরতে পছন্দ করি। রাতের শহরটা আমার খুব পছন্দের। আমি অফিস শেষ করে আমার নর্মালি সাধারণত আমার বিকাল শিফটে অফিস থাকে। বিকাল শিফটে অফিস থাকে এই কারণে আমি সকালবেলা একটু ঘুম থেকে উঠতে পারি না বা কষ্ট হয়ে যায়। আচ্ছা। আমি অনেক ছোটবেলা থেকেই আমার ঘুম থেকে উঠতে লেট হয়। তো আমি সকাল দিকে একটু ঘুমিয়ে দুপুরের মধ্যে অফিসে ঢুকি। অফিস করে রাতে 11টার দিকে অফিস থেকে বের হয়ে ওইটুকু সময় যেটুকু থাকে মোটামুটি সারা রাত আমি নিজেকে সময় দিই। রাতের আচ্ছা, আচ্ছা। শহর ঘুরে বেড়াই, কখনো আড্ডা দিই, কখনো মুভি দেখি, আর কখনো বই পড়ি। তো এইভাবেই। আর একটু সময় পেলে আমি গ্রামে ঘুরতে যাই। আমার গ্রামটা আমার অনেক ভীষণ ভীষণ পছন্দের। আমার গ্রামের ফাঁকা রাস্তায় রাতের বেলা বাইক চালাতে খুব ভালো লাগে। আচ্ছা, আচ্ছা। তারপরে চাঁদের রাতে দিঘির ঘাটে বসে থাকতে ভালো লাগে। আমার বাসার পাশে খুব বড় একটা দিঘি আছে। সেই দিঘির ঘাটে বসে থেকে আড্ডা দিই। তো এইভাবেই কাটে আর কি আমার। আপনার এই যে সাফল্য, এই সাফল্যের পেছনে পরিবারের ভূমিকা কতটুকু? আমি আসলে এখনো সফল তো হতে পারি না। চেষ্টা করছি, কাজ করছি। সফলতা তো আরো অনেক দূরে। তবে এখন পর্যন্ত যেটুকু কাজ করছি বা যত দূর এসেছি, এটা আসার পেছনে আমার ফ্যামিলির ভূমিকা আসলে মানে অকল্পনীয়। আচ্ছা, আচ্ছা। বিশেষ করে আমার মা। আমার বাবা অনেক সাপোর্টিভ। কিন্তু থাকে না যে ছেলেদের ক্ষেত্রে আসলে মায়ের ভূমিকাটা বেশি থাকে। জি, মায়ের সাপোর্টটা মায়ের বেশি সাপোর্টটা ছিল। বেশি থাকে। আমি যখন যা করতে চেয়েছি, যা হতে চেয়েছি, যা ভেবেছি সবকিছুতে আমার মার সাপোর্টটা ছিল পরিপূর্ণ। সে এমন একটা মানুষ যে এখনো যদি আমি রাত 4টা বাজে ফোন করে বলি যে মা আমার একটা জিনিস দরকার একটু পাঠিয়ে দাও, আচ্ছা। সে রাতেও যেভাবে হোক, আমাদের রাতে এলাকা থেকে বাস আসে ঢাকায়, সেই বাসে করে একটা জিনিস সে যদি দরকার হয় সে রাতে সেই ভোর 4টা বাজে বাস স্ট্যান্ডে গিয়ে সে পাঠিয়ে দেয়। আচ্ছা। খুবই স্যাক্রিফাইস মাইন্ডের একটা মানুষ। হ্যাঁ, আমি আমার মাকে নিয়ে বলতে গেলে আসলে ওই একটা দুটো শব্দে আমি বলতে পারবো না। মানে মা যে এরকম আমাকে অকৃত্রিম ভালোবাসে, আমিও তাকে অকৃত্রিম ভালোবাসি। আমার বাবাও আমাকে ভীষণ ভালোবাসে, আমি তাকে ভালোবাসি। আমার ছোট বোন আমার ছোট বোন তার ভাই বলতে অনেকটা পাগল আর কি। আচ্ছা, আচ্ছা। যদি আমার এরকম হয় যে আমি যদি 1 দিন বা 2 দিন ফোন না ধরি, এরকম মাঝে মধ্যে হয় যে আমি অনেক বেশি যখন কাজের মধ্যে থাকি, প্রেশারে থাকি, ফোন ধরতে পারি না, ধরার সময় না, তখন আমার বাড়িতে কাইন্ড অফ একটা হুলস্থুল ব্যাপার ঘটে যায়। আচ্ছা, আচ্ছা। বিশেষ করে আমার মা বোন তারা কান্নাকাটি শুরু করে দেয় আসলে আচ্ছা। আমাকে ফোনে না পেলে। এই আর কি। আপনি একটু ইমোশনাল হয়ে যাচ্ছিলেন হ্যাঁ, তার কথা ডেফিনিট বলার ফ্যামিলি নিয়ে সময়। আসলে ইমোশনাল হওয়াটাই স্বাভাবিক। Because আমার কাছে সবার আগে মনে হয় পরিবার। আচ্ছা। আপনার অনুপ্রেরণা কে? আমার জীবনে সবচেয়ে বড় অনুপ্রেরণা আমার বাবা। কারণ আমার বাবা আসলে আমি ছোটবেলা থেকে দেখেছি সে গভর্নমেন্ট জব করে। সে একটা বাহিনীতে আছে, বাংলাদেশের একটা বাহিনীতে সে কর্মরত আছে। তার একদম গ্রাম থেকে উঠে এসে, প্রত্যন্ত অঞ্চল থেকে উঠে এসে একটা সরকারি বাহিনীতে কাজ করা, এবং বিশেষ করে যখন তার রাঙামাটি বা বান্দরবনে যখন রিমোট এরিয়াতে পোস্টিং থাকে, ওই স্ট্রাগলগুলো আমি খুব কাছ থেকে দেখেছি। তো সেই জায়গা থেকে আমার অনুপ্রেরণা আমার বাবা। ক্যারিয়ারের সবচেয়ে কঠিন সময় কোনটা ছিল? ক্যারিয়ারের সবথেকে কঠিন সময় ছিল করোনার সময়টা। আচ্ছা। কারণ তখন আমি জবলেস, আমি জব ছেড়ে দিয়েছি, ঢাকায় থেকে বাড়ি চলে গিয়েছি। তখন আমি ভীষণ অসুস্থও ছিলাম। তো সবকিছু মিলিয়ে খুব কঠিন একটা সময় পার করেছি। বিশেষ করে যখন জবলেস কোনো বেকার ছেলে থাকে, হুম। তখন তার জন্য আসলে ওই সময়টা অনেক কঠিন। পরিবার, সমাজ, আর পারিপার্শ্বিকতা, আত্মীয়স্বজন সবকিছু মিলে না তখন একটা পুরুষের জন্য বা একটা ছেলের জন্য খুব কঠিন সময় কাটে আসলে। সো আই থিংক ওটা আমার জীবনের সবথেকে কঠিন সময় ছিল। আচ্ছা। সমালোচনাটা আপনি কিভাবে গ্রহণ করেন? কিভাবে দেখেন? সমালোচনা আসলে হবে। একটা মানুষ যখন চলতে থাকবে, একটা মানুষ যখন কাজ করবে, একটা মানুষ যখন মানে এগিয়ে যাবে, তখন প্রচুর সমালোচক তৈরি হবে, প্রচুর সমালোচনা তৈরি হবে। সো আমিও তার ঊর্ধ্বে না। আমাকে নিয়েও অনেক ধরনের সমালোচনা আছে, থাকবে, হবে। সো আমি এটাকে এনজয় করি। কারণ আমার মনে হয় যে, যে সমালোচনাটা আমাকে নিয়ে হচ্ছে, আমি সেই জায়গাটাকে শুধরে নেওয়ার চেষ্টা করি, সেখান থেকে দূরে থাকার চেষ্টা করি। সো এটাও কাইন্ড অফ আমার জন্য একটা লার্নার। আমি এখান থেকে শিখি আসলে। আচ্ছা ভাই, আপনাকে র‍্যাপিড ফায়ার কোশ্চেন করতে চাই। তো ওকে। প্রথম প্রশ্ন, প্রিয় অভিনেতা, আমার প্রিয় অভিনেতা আমির খান। প্রিয় উপস্থাপক, খালিদ মহিউদ্দিন ভাই। প্রিয় ভ্রমণ স্থান। আমার জন্মভূমি, আমার জন্মস্থান টাঙ্গাইল মধুপুর। এক কথায় নিজেকে কিভাবে পরিচয় দিবেন? আমি একজন সাধারণ মানুষ। সাংবাদিক যদি না হতেন তাহলে কি হতেন? সাংবাদিক না হলে অভিনেতা হতাম।
আচ্ছা, আগামী 5 বছরে নিজেকে কোথায় দেখতে চান? দেশের বাইরে। ওকে। ভাই, আপনাকে অসংখ্য ধন্যবাদ আজ আমাদের বৈঠকখানায় সময় দেওয়ার জন্য। আপনাকেও ধন্যবাদ আজকে আমাকে এত সুন্দর একটা পডকাস্টে আমন্ত্রণ জানানোর জন্য। বিশেষ করে বৈঠক, এটা আমার কাছে খুবই চমৎকার লেগেছে। বিশেষ করে এদের সেট ডিজাইনটা খুবই ভালো হয়েছে। আমরা নর্মালি আসলে যে ধরনের পডকাস্ট দেখে থাকি এটা একটু তার থেকে ডিফারেন্ট, একটু মানে নিচে বসে এরকম একটা আবহাওয়ায় এরকম একটা অনুষ্ঠান খুবই চমৎকার। থ্যাংক ইউ আমাকে আমন্ত্রণ জানানোর জন্য। প্রিয় দর্শক, এই ছিল আমাদের আজকের বৈঠকখানার আয়োজন। দেখা হবে অন্য কোনো দিন। সেই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন।